সেপ্টেম্বর ১৯৬৫ ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ইন্ডিয়ান আর্মিকে একটা ডাইরেক্ট বার্তা দেন। তিনি বলেন, পাকিস্তান যদি কাশ্মীর দখল করে তাহলে ভারতীয় আর্মি যেন লাহোর দখল করে নেয়। এরই মাত্র কয়েকদিনের মধ্যে ৭ই সেপ্টেম্বর ভারতীয় আর্মি পাকিস্তানের লাহোর রোড ব্লক করে দেয়। আর লাহোর থেকে তখন ভারতীয় আর্মি মাত্র ১৪ কিলোমিটারের ডিস্টেন্সে ছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? কারণ এই যুদ্ধে পাকিস্তানের কাছে ছিল আমেরিকা থেকে পাঠানো অত্যাধুনিক ট্যাঙ্ক আর গোলাবারুদ। আর আমেরিকা কন্টিনিউয়াসলি পাকিস্তানকে এই যুদ্ধে সাপোর্ট করে যাচ্ছিল। অন্যদিকে ভারতের অস্ত্রশস্ত্র তখনও ছিল সেই ব্রিটিশ আমলের। ভারতের কাছে কোনো ইন্টারন্যাশনাল সাপোর্ট ছিল না। উল্টে ভারত মাত্র ৩ বছর আগেই চীনের সাথে যুদ্ধে হেরে গিয়েছিল। তারই সাথে এই সময় ভারতে ছিল আর্থিক মহামন্দা এবং ভয়ানক খাদ্য সংকট। কিন্তু জানলে অবাক হবেন, এত কিছু প্রতিকূল অবস্থার পরেও পাকিস্তান যেখানে ভারতের মাত্র ৫৫০ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছিল, সেখানে ভারত পাকিস্তানের প্রায় ২,০০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছিল। প্রশ্ন হলো, কিভাবে? কি হয়েছিল এই ১৯৬৫ সালের ভারত পাকিস্তানের যুদ্ধে? পাকিস্তানের কোন ভুলের কারণে তাদের এই লজ্জাজনক হার হয়েছিল? আর কেনই বা ভারত এই যুদ্ধে আপার হ্যান্ড থাকা সত্ত্বেও সিজ ফায়ারে অ্যাগ্রি করেছিল? আর কিভাবে লাল বাহাদুর শাস্ত্রী দেশবাসী এবং জওয়ানদের এই কঠিন যুদ্ধেও মনোবল জুগিয়েছিলেন? তো আমি রয়েছি মিঠুন, আর আজ কথা হবে 1965-এর ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ নিয়ে। এই ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং এবং একজন ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকের এই ইতিহাস জানা উচিত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে এই ভিডিওর ইন্ট্রোর পরে একটা ছোট্ট প্রমোশনাল পার্ট রয়েছে। আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই ধরনের অ্যাপ্লিকেশন অবশ্যই আগে যাচাই করে তারপর ব্যবহার করবেন। আচ্ছা, আপনাদের কি মনে আছে আমি আপনাদেরকে পকেট ব্রোকার সম্বন্ধে বলেছিলাম? এটা একটা ট্রেডিং প্ল্যাটফর্ম যেটা আপনাকে এক্সট্রা ইনকাম করতে হেল্প করে। আমি নিজেও এটা ব্যবহার করেছি, আর আজ আমি এখানের একটা ফিচার আল ট্রেডের ব্যাপারে বলতে চলেছি। আল ট্রেড আপনাকে কম ঝুঁকিতে ট্রেড করতে শেখায়। এখানে যদি প্রেডিকশন ভুলও হয় তাহলে আপনি টাকা হারাবেন না। আমার ভুল প্রেডিকশনের সময় আল ট্রেড আমাকে বাঁচিয়েছিল। এখানে সফল ট্রেড হলে নেট প্রফিট পাওয়া যায়, শুধু আল ট্রেডের ফেস ভ্যালু কমে যায়। তবে আপনি মার্কেট প্লেস থেকে জেমস দিয়ে এটা কিনতে পারেন। স্ক্রিনে আপনি এখন একটা সফল ট্রেড দেখতে পাচ্ছেন। এই ছোট টিপটা আমাকে আরো স্মার্ট সিদ্ধান্ত নিতে হেল্প করেছে। আপনি যদি ট্রেডিং শুরু করতে চান তাহলে এই পকেট ব্রোকারের সেটআপ কিন্তু খুবই সহজ। পকেট ব্রোকারে আপনি খুব সহজেই ইমেল, জিমেল অথবা ফেসবুকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। আমার প্রোমো কোড 100MA ইউজ করলে আপনি পেয়ে যাবেন আপনার প্রথম ডিপোজিটের ডাবল বোনাস। এখানে ডিপোজিটের জন্য অনেক অপশন রয়েছে, ব্যাংক ট্রান্সফার, ইউপিআই এবং ওয়ালেট। এবং উইথড্রলের সময়ও আপনি এই সেম নিরাপদ অপশনগুলো বেছে নিতে পারেন। এখানে উইথড্রল ফি 0%, 24x7 সাপোর্ট পাবেন এবং ১৩০টারও বেশি কারেন্সি পাবেন, যেগুলো আপনাকে 92% পর্যন্ত রিটার্ন দিতে পারে। তাই সময় নষ্ট না করে অবশ্যই পকেট ব্রোকার চেক করুন। আমার লিংক দিয়ে সাইন আপ করুন, প্রোমো কোড ইউজ করুন আর বোনাস পেয়ে যান। আর শুরু করুন আপনার পকেট ব্রোকারের জার্নি। সাল ১৯৫৮। পাকিস্তানের তৎকালীন ফিল্ড মার্শাল আইয়ুব খান একটা সৈন্য অভ্যুত্থান করেন এবং পাকিস্তানের ক্ষমতা দখল করেন। অন্যদিকে ভারতে এই সময় ছিল জওহরলাল নেহরুর শাসন। নেহরুর সঙ্গে শুরুর দিকে আইয়ুব খানের বেশ ভালোই সম্পর্ক ছিল। এমনকি প্রেসিডেন্ট আইয়ুব লাহোরে ১৯৬০ সালে ইন্দো পাক ফ্রেন্ডশিপ গেমসের আয়োজন করেছিলেন। এখানে একটা ছোট্ট ইনফরমেশন বলে দেই, এই গেমসেই মিলখা সিং তার অসাধারণ প্রতিভা দেখিয়েছিলেন। সে সময় আইয়ুব খান মিলখা সিংয়ের প্রতি ইমপ্রেস হয়ে তার নাম দিয়েছিলেন ফ্লাইং শিখ। কিন্তু এই গেমসের ঠিক ৪ বছরের মধ্যেই ভারত এবং পাকিস্তানের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকে। ১৯৬২ সালে চীন আচমকাই ভারতের উপর আক্রমণ করে। ভারতীয় সেনারা আপ্রাণ চেষ্টা করে লড়াই করে যান, কিন্তু চীনের অত্যাধুনিক আর্মস আর ওয়ার স্ট্র্যাটেজির কাছে ভারত হেরে যায়। আর এটা ইন্ডিয়ান মিলিটারির জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। এরপর থেকেই ভারত সরকার মিলিটারি এবং ইন্টেলিজেন্সকে ডেভেলপ করার কাজ শুরু করে। সে সময় ভারতের পাশে এসে দাঁড়ায় সোভিয়েত ইউনিয়ন। সে সময় সোভিয়েত ইউনিয়ন তাদের যে MiG-21 ফাইটার জেট ছিল তার কো প্রডিউসার হিসাবে ভারতকে বেছে নিয়েছিল। এছাড়াও সোভিয়েত ইউনিয়ন ভারতের রেলওয়ে, স্টিল একাধিক জায়গায় ইনভেস্ট করে। এবার আপনাকে একটু বুঝতে হবে, এই সময়টা ছিল কোল্ড ওয়ারের, মানে একটা দিকে ছিল আমেরিকা আর একটা দিকে ছিল সোভিয়েত ইউনিয়ন। ভারতের সাথে যখন সোভিয়েত ইউনিয়নের সম্পর্ক এত গাঢ় হচ্ছিল, ইউএসের কাছে তখন এটা কাটার মতো বিদ্ধে শুরু করে। তারা ওপেনলি ইন্ডিয়া এবং সোভিয়েত ইউনিয়নের রিলেশনকে ক্রিটিসাইজ করে। এমনকি তারা বহুবার ইন্ডিয়ান গভর্নমেন্টকে সোভিয়েতের সঙ্গে স্ট্রং রিলেশন রাখতে বারণ করে। কিন্তু সে সময় জওহরলাল নেহরু সরকার নন অ্যালাইনমেন্ট পলিসি মেনে চলছিল, মানে অফিসিয়ালি ভারত কোনো দেশের পক্ষেই থাকবে না। কিন্তু দেখা যায় ভারতের নন অ্যালাইনমেন্ট পলিসি থাকা সত্ত্বেও
সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারতের স্ট্রং রিলেশন ছিল, আর এর ফলে দিন দিন ইউএসএ ভারতের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। সে সময় তারা ভারতকে আটকানোর জন্য ভারতের শত্রু দেশ পাকিস্তানকে হেল্প করতে শুরু করে। 1954 সালে আমেরিকা পাকিস্তানের মিলিটারি ডেভেলপমেন্টের জন্য প্রায় $700 মিলিয়ন এইড দেয়। এছাড়াও তারা পাক আর্মিকে উন্নত মানের ট্যাঙ্ক, ফাইটার জেট সহ একাধিক মডার্ন আর্মস দিয়েছিল। ফলে 60-এর দশকের শুরুর দিকে পাকিস্তানি মিলিটারি র্যাপিডলি গ্রো করছিল। আর এই স্ট্রং মিলিটারি পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মনে এক অহংকারের জন্ম দিয়েছিল, যার পরিণাম ছিল এই 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ। একদিকে যখন পাকিস্তান নিজেদের মিলিটারিকে ক্রমশ উন্নত করছিল, তখন ভারতও তাদের মিলিটারিকে নতুন করে ঢেলে সাজানোর কাজ করছিল। কিন্তু 1962 সালের যুদ্ধের ফলে ভারতের অর্থনীতিতে একটা বড় ধাক্কা লাগে। এছাড়া পূর্ব পাকিস্তান থেকে, মানে আজকের বাংলাদেশ থেকে, প্রায় 1 কোটি রিফিউজি পাকিস্তানের অত্যাচারে ভারতে চলে আসে। ফলে হঠাৎ করেই ভারতের পপুলেশন আচমকায় অনেকটা বেড়ে যায়। তো একদিকে এই বাড়তি পপুলেশন আর অন্যদিকে যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত অর্থনীতি ভারতের ইন্টারনাল স্ট্রাকচারকে অনেকটা দুর্বল করে দিয়েছিল। আর এরই মধ্যে গোদের উপর বিস্ফোরার মতো কাজ করে 1964 সালের ফুড ক্রাইসিস। অনাবৃষ্টির ফলে এই বছর দেশের বিভিন্ন এরিয়ায় খরা সৃষ্টি হয়। দেশ জুড়ে ভয়ানক খাদ্য সংকট দেখা দেয়। এমনকি পরিস্থিতি এমন জায়গায় ছিল যে ভারতকে রীতিমতো আমেরিকার কাছে সাহায্য চাইতে হচ্ছিল খাদ্যের জন্য। আর এরই মধ্যে আরও একটা ঘটনা ঘটে, যার ফলে ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেমের ভিত নড়ে যায়। 1964 সালের 27 মে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আচমকাই হার্ট অ্যাটাকে মারা যান। এরপর ভারতের প্রধানমন্ত্রী হন লাল বাহাদুর শাস্ত্রী। দেখুন, 1965-এর যুদ্ধ নিয়ে কথা হচ্ছে আর শাস্ত্রীজি নিয়ে কথা হবে না তা কিন্তু নয়। তো ভিডিও কন্টিনিউ করার আগে আমি একটু শাস্ত্রীজির ব্যাপারে আপনাদেরকে বলতে চাই। শাস্ত্রীজির চেহারা খুবই ছোটখাটো ছিল, তার গলার স্বরও খুব নমনীয়। কিন্তু ভারতে আজ পর্যন্ত যতজন প্রধানমন্ত্রী হয়েছেন তার মধ্যে সবথেকে সৎ এবং নির্ভীক হলেন লাল বাহাদুর শাস্ত্রী। তিনি মহাত্মা গান্ধীর আদর্শে বিশ্বাস করতেন, আর এই কারণেই প্রধানমন্ত্রী হবার পরও তিনি কখনো কোনোদিন অতিরিক্ত সুযোগ সুবিধা নেননি। তার এই সাধারণ জীবনযাত্রা মানুষের মধ্যে শাস্ত্রীজিকে অল্প দিনেই শ্রদ্ধার আসনে বসিয়েছিল। শাস্ত্রীজি খুব ভালো করে জানতেন যে দেশের পরিস্থিতি এখন ভালো নয়, আর এই কারণেই তিনি তখন ডাক দিয়েছিলেন জয় জওয়ান জয় কিষান। এমনকি তিনি শুরু করেছিলেন গ্রিন রেভলিউশন, যার মাধ্যমে তিনি চেষ্টা করেছিলেন দেশের খাদ্য সংকট দূর করতে। এমনকি তিনি একসময় নিজের বাড়িতে 1 সপ্তাহ একবেলা খাওয়া বন্ধ রেখেছিলেন, এটা দেখার জন্য যে একবেলা না খেলে আমাদের শরীরে কীরকম এফেক্ট পড়ে। এবং যখন তিনি দেখেন যে একবেলা না খাওয়ার পরেও তিনি সুস্থ আছেন, তিনি দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন এই কঠিন পরিস্থিতিতে প্রত্যেকটা পরিবার যেন অন্তত একবেলা তাদের খাবার বন্ধ রাখে। আর শাস্ত্রীজির প্রতি মানুষের এতটাই ভালোবাসা ছিল, এতটা বিশ্বাস ছিল যে তারা প্রত্যেকে শাস্ত্রীজির কথা শুনেছিলেন। তো এবার আমরা ফিরে আসি আমাদের টপিকে। প্রধানমন্ত্রী হবার কয়েক মাসের মধ্যেই 1964 সালের 12ই অক্টোবর শাস্ত্রীজি পাকিস্তানে গিয়ে আইয়ুব খানের সঙ্গে একটা মিটিং করেন। এই সময় শাস্ত্রীজি তাকে জানান পাকিস্তান ভারতের প্রতিবেশী দেশ, তাই ভারত সবসময় তাদের উন্নতি চায়। ইন্ডিয়ান আর্মি কখনোই পাকিস্তানের উপর কোনো ফার্স্ট অ্যাটাক করবে না। অন্যদিক থেকে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানও সে সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পাকিস্তানও কখনো ভারতের কোনো ইন্টারনাল বিষয়ে হস্তক্ষেপ করবে না। তবে আইয়ুব খান মনে মনে শাস্ত্রীজিকে একটু ভুলভাবে মেপেছিলেন। তিনি শাস্ত্রীজির চেহারা দেখে ভাবেন ভারত এখন একজন দুর্বল প্রধানমন্ত্রীর হাতে রয়েছে, আর তার উত্তর পাকিস্তান কিছুদিন পরেই পেতে চলেছিল। লাহোরে শাস্ত্রীজির মিটিংয়ের পর আইয়ুব খান তার ক্যাবিনেট মিনিস্ট্রির মেম্বার জুলফিকার আলী ভুট্টোর সাথে দেখা করেন। ভারতের সঙ্গে ডিল করার যাবতীয় ভার তিনি ভুট্টোর হাতে দিয়েছিলেন, কিন্তু ভুট্টোর মনে মনে ছিল এক অন্য প্ল্যানিং। 1950-এর দশক থেকেই জুলফিকার আলী ভুট্টো গোপনে কাশ্মীরকে ভারতের থেকে ছিনিয়ে নেবার প্ল্যানিং করছিলেন। 60-এর দশকে চীন যুদ্ধে ভারতের পরাজয়, লাগাতার ফুড ক্রাইসিস, ইকোনমিক প্রবলেম এবং জিওপলিটিক্সে ভারতকে ব্যাকফুটে দেখে ভুট্টো ভেবেছিলেন যে এটাই হয়তো ভারতে অ্যাটাক করার পারফেক্ট টাইম। এই সময় পাকিস্তানের অত্যাধুনিক অস্ত্রের সামনে ভারতীয় আর্মি টিকতে পারবে না। ভুট্টোর প্ররোচনায় সে সময় আইয়ুব খান তার মিনিস্ট্রিতে কাশ্মীর ইস্যু নিয়ে একটা স্পেশাল ডিপার্টমেন্ট তৈরি করে, যার নাম ছিল কাশ্মীর পাবলিসিটি কমিটি। সংক্ষেপে বলতে গেলে এই কমিটির প্রধান উদ্দেশ্য ছিল প্রোপাগান্ডা ছড়ানো। তারা এই কমিটির বিভিন্ন রিপোর্টে দাবি করে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কাশ্মীরের মুসলিমদের উপর অত্যাচার করছে।
আর সেই কারণেই তারা নিজেদের ভারতের বদলে পাকিস্তানের সঙ্গে জুড়তে চাইছে। এই প্রোপাগান্ডাগুলো ছাড়াও ইন্টারন্যাশনালিও পাকিস্তান ভারতকে নিয়ে নানা ধরনের ফলস ন্যারেটিভ প্রচার করছিল এবং বিশ্ব রাজনীতিতে এটা প্রমাণ করার চেষ্টা করছিল যে কাশ্মীর ভারতের সাথে থাকতে চায় না, কিন্তু বাস্তবতা ছিল টোটালি ভিন্ন। সে সময় জম্মু কাশ্মীরের তৎকালীন প্রধানমন্ত্রী GM সাদিক নিজেই একজন মুসলিম লিডার ছিলেন। ইভেন আজকের দিনেও আপনারা জানেন যে পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান কি নির্মম অত্যাচার চালায় এবং মাঝে মাঝে সেখানে দাবি ওঠে তারা ভারতের সাথে যুক্ত হতে চায়। তো আমরা আবারও ফিরে আসি টপিকে। 1965 সালের শুরুর দিকে ভুট্টো তার ডিপার্টমেন্ট সেক্রেটারি আজিজ আহমেদ এবং প্রেসিডেন্ট আইয়ুবের সঙ্গে একটা মিটিং করেন। সেখানে ভুট্টো আইয়ুবকে জানান ভারতের প্রশাসন এই মুহূর্তে একটা আনসার্টিনিটির মধ্যে রয়েছে, আর ঠিক এই মুহূর্তে ভারতের উপর যদি অ্যাটাক করা হয় তাহলে সেই যুদ্ধে ভারত বেশি দিন টিকতে পারবে না। আর এর পরেই এই মিটিংয়ে কাশ্মীর দখলের জন্য একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়। তবে পাকিস্তান শুরুর দিকে ভারতকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করে। তারা দেখতে চায় যে যুদ্ধ হলে ভারতের রিয়াকশন কি হতে পারে। 1965 সালের শুরুর দিকে পাকিস্তান ভারতের গুজরাটের কাছে একটা রাস্তা নির্মাণ করে এবং সেই রাস্তা ভারতের সীমানার ভেতরে প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত চলে এসেছিল। এটা দেখার পর ভারত এই এলাকায় মিলিটারি প্রেজেন্স বাড়িয়ে দেয় এবং এখানে বেশ কয়েকটা চৌকি তৈরি করে। 9 এপ্রিল 1965 ভোর 3টে গুজরাটের কচ্ছ সেক্টরে কঞ্জারকোট এরিয়াতে প্রায় 3000 পাকিস্তানি আর্মি ভারতের একটা আউটপোস্ট সর্দার চৌকি ঘিরে ফেলে। সে সময় তারা এই অপারেশনের নাম দিয়েছিল অপারেশন ডেজার্ট হক। ভারতের যে পোস্ট ছিল তার দায়িত্বে ছিল CRPF এর 2টো কোম্পানি, যাদের মধ্যে মাত্র 150 থেকে 300 জন সেনা ছিল, আর অন্যদিকে ছিল প্রায় 3000 পাকিস্তানি সৈন্য। শত্রুদের থেকে সংখ্যায় অনেক কম হলেও সেদিন কিন্তু CRPF জওয়ানরা পিছু হটেনি। হেড কনস্টেবল রঞ্জিত সিং, কনস্টেবল ভাবনা রামের নেতৃত্বে 2 কোম্পানি CRPF এর জওয়ানরা সেদিন অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছিলেন। এই যুদ্ধে ভারতের 6 জন জওয়ান শহীদ হয়েছিলেন। উল্টোদিকে পাকিস্তানেরও প্রায় 34 জন সৈনিক মারা যায়। আজকের দিনে যে আমেরিকা ভারতকে নিজেদের বন্ধু হিসেবে দাবি করে, সেই আমেরিকাই এই যুদ্ধে পাকিস্তানকে সাহায্য করেছিল। পাকিস্তান এই যুদ্ধে যে ট্যাঙ্ক ব্যবহার করেছিল M58, সেগুলো আমেরিকা থেকেই পাঠানো হয়েছিল। একটা সময় এই সর্দার চৌকির পোস্টে নর্থ ইস্ট কর্নারে ইন্ডিয়ান আর্মির একটা MMG আচমকাই জ্যাম হয়ে যায়। সে সময় পাক আর্মি ভেবেছিল তারা হয়তো খুব সহজেই এই পোস্টটাকে ক্যাপচার করে ফেলবে, কিন্তু CRPF এর হেড কনস্টেবল ভাবনা রাম তাদের সমস্ত আশায় জল ঢেলে দেন। তিনি একাই পোস্টের দিকে এগিয়ে আসা পাক আর্মিদের উপর গ্রেনেড ছুটতে শুরু করেন। ভাবনার এই অসাধারণ বীরত্বে উদ্বুদ্ধ হয়ে বাকি জওয়ানরাও পোস্টটিকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। টানা 12 ঘণ্টা ধরে এই 2 দেশের সেনাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয় এবং শেষ পর্যন্ত পাকিস্তান আর্মি এই পোস্ট ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এরপরেই ইন্ডিয়ান আর্মি এই এলাকার সিকিউরিটির জন্য তাদের 31st ইনফ্যান্ট্রি ডিভিশনকে এখানে পাঠায়, কারণ তাদের সন্দেহ ছিল যে পাকিস্তান হয়তো আবারও এখানে অ্যাটাক করতে পারে উইথ মাচ মোর ইন্টেন্সিটি। আর ইন্ডিয়ান আর্মির এই অনুমান একটু ভুল ছিল না। সর্দার চৌকির যুদ্ধের ঠিক 15 দিন বাদে 24 এপ্রিল পাকিস্তান আর্মি আবারও কঞ্জারকোট এলাকায় অ্যাটাক করে। এখানে টানা প্রায় 2.5 মাস ধরে 2 পক্ষের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়। তবে যেহেতু পাকিস্তান ভারতের থেকে অনেক বেশি অ্যাডভান্স ওয়েপেন্স নিয়ে এসেছিল, তাই তারা ভিগোকোট, বিয়ার বেট সহ ইন্ডিয়ান বেশ কিছু আউটপোস্ট ক্যাপচার করে নিয়েছিল। 2 দেশের মধ্যে টেনশন বাড়তে দেখে সে সময় ইউনাইটেড নেশনস এবং ইংল্যান্ড এই যুদ্ধে হস্তক্ষেপ করে। তারা 2 দেশের সাথে একাধিক মিটিং করে এবং একটা সিজফায়ার করতে অ্যাগ্রি করে। শেষ পর্যন্ত 1965 30 জুন ভারত ও পাকিস্তান একটা অ্যাগ্রিমেন্ট সাইন করে। এই অ্যাগ্রিমেন্ট অনুযায়ী 2 দেশের আর্মি 1 জানুয়ারি 1965 আগে যে পজিশনে ছিল সেখানে আবারও ফিরে গিয়েছিল। না, এটা ভাববেন না যে এখানেই 1965 সালের যুদ্ধ শেষ হয়ে গেছে। আসলে 1965 সালের যুদ্ধ কোনো একটা পয়েন্টে হয়নি। প্রায় পুরো বছরটা জুড়েই বিভিন্ন জায়গায় যুদ্ধ চলেছিল। এই গুজরাটের উপরে অ্যাটাক করা আসলে ছিল পাকিস্তান আর্মির একটা বড়সড় ষড়যন্ত্র। কচ্ছ এলাকায় যখন পাকিস্তান এবং ভারতীয় আর্মি লড়াই করছিল, তখন প্রেসিডেন্ট আইয়ুব খান 13 মে পাক অধিকৃত কাশ্মীরের মুরিদকেতে যান। এখানে তার জন্য প্রায় 30,000 হাইলি ট্রেন্ড পাকিস্তানি আর্মি অপেক্ষা করছিল। মুরিদকের সিক্রেট ঘাঁটিতে লুকিয়ে থাকা এই দলটা পাকিস্তানের একটা দুর্ধর্ষ মিশনের জন্য রেডি হচ্ছিল, যে অপারেশনের নাম ছিল অপারেশন জিব্রাল্টার।
এদের প্ল্যান ছিল গোপনে জম্মু ও কাশ্মীর এলাকার বিভিন্ন শহরে স্থানীয় মানুষদের মধ্যে মিশে গিয়ে ভারতের বিরুদ্ধে তাদেরকে উত্তেজিত করা, যাতে তারা ইন্ডিয়ান গভর্নমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ করে। আইয়ুব খান ভেবেছিলেন এতে ইন্ডিয়ান আর্মি কাশ্মীরিদের বিদ্রোহ দমন করতে ব্যস্ত হয়ে পড়বে, আর সেই সুযোগে পাকিস্তান কাশ্মীরের দ্রাস, কার্গিল সহ ভারতীয় এলাকায় থাকা উঁচু পোস্টগুলোকে দখল করে নেবে। এই মিশনের সাথেই পাকিস্তান আরও একটা মিশন লঞ্চ করে, যার নাম ছিল অপারেশন গ্র্যান্ড স্ল্যাম। এই মিশনের মাধ্যমে পাকিস্তান জম্মু কাশ্মীরের চিকেন স্নেক নামে পরিচিত আখনুর সেক্টরকে দখল করতে চেয়েছিল। যে সময়ের কথা এখানে হচ্ছে, মানে 1960 সালে, এই আখনুরই ছিল কাশ্মীরের সঙ্গে বাকি ভারতকে কানেক্ট করার একমাত্র রুট। আইয়ুব খান চেয়েছিলেন আখনুরের চেনাব নদীর উপরে থাকা একটা ব্রিজকে ভেঙে ফেলতে, যাতে ইন্ডিয়ান আর্মি বাকি কাশ্মীরের সাথে কানেকশন টোটালি বাই রোডে বন্ধ হয়ে যায় এবং তাদের কাছে যাতে ঠিকঠাকভাবে সাপ্লাই এবং সৈন্য না পৌঁছতে পারে। কাগজে কলমে কিন্তু আইয়ুব খানের এই দুটো প্ল্যান হিউজ সাকসেস ছিল, কিন্তু বাস্তবে তার পরিণতি হয়েছিল ভীষণই লজ্জাজনক। গুজরাটের কচ্ছে হামলার ঠিক 3 মাসের মাথায় 5ই আগস্ট 1965 পাকিস্তান আর্মির প্রায় 8 থেকে 10টি কোম্পানি রাতের অন্ধকারে ছদ্মবেশে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পেরিয়ে ভারতে ঢুকে পড়ে। এরপর তারা জম্মুর গুলমার্গ এবং রাজৌরি শহরে চলে গিয়েছিল, আর এই মিশনে তাদেরকে সাহায্য করেছিল কিছু স্থানীয় পাকিস্তানি আইএসআই এজেন্ট। পরের কয়েকদিন তারা লোকাল এরিয়ার বিভিন্ন বাজার, বাসস্ট্যান্ডের মতো বিভিন্ন গ্যাদারিংয়ে ভারতের বিরুদ্ধে নেগেটিভ প্রোপাগান্ডা ছড়াতে শুরু করে, কিন্তু পাকিস্তান এই উদ্দেশ্যে সফল হতে পারেনি। এর একটা প্রধান কারণ ছিল ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এই পাকিস্তানি আর্মিরা মূলত পাঞ্জাবি ভাষায় কথা বলতো, যেখানে জম্মু অঞ্চলের লোকেরা পাঞ্জাবির সাথে সাদৃশ্যপূর্ণ ডোগরি ভাষায় কথা বলতো, আর এই কারণে স্থানীয় মানুষরা খুব সহজেই এদেরকে চিহ্নিত করতে পারে এবং দ্রুত ইন্ডিয়ান আর্মির কাছে এই খবর পৌঁছে যায়। এরপরেই ইন্ডিয়ান আর্মি জওয়ানরা কাশ্মীরের প্রত্যেকটা শহর, প্রত্যেকটা গ্রামে এই অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে এবং তাদেরকে এনকাউন্টার করতে শুরু করে। 14ই আগস্টের মধ্যে পাকিস্তানের প্রায় কয়েক হাজার অনুপ্রবেশকারীকে ইন্ডিয়ান আর্মি এনকাউন্টার করে, আর গুলমার্গের কাছে ইন্ডিয়ান আর্মি 4 জন পাকিস্তানি এজেন্টকে অ্যারেস্ট করেছিল। আর এই 4 জনকে একটু দাওয়াই দিতেই এরা তাদের সম্পূর্ণ প্ল্যানের কথা ফাঁস করে দেয়। ইন্ডিয়ান আর্মি পরের দিনই, মানে 15ই আগস্ট, কার্গিল সেক্টরের বেশ কিছু পিক পয়েন্ট পাকিস্তানি আর্মি থেকে রিক্যাপচার করে নেয়। অন্যদিকে পাকিস্তানি হানাদারদের এই নাশকতার খবর লাল বাহাদুর শাস্ত্রীর কানে পৌঁছায়। সে সময় ইন্ডিয়ান আর্মি চিফ JN চৌধুরীর সঙ্গে তিনি একটি এমার্জেন্সি মিটিং করেন, আর লাল বাহাদুর শাস্ত্রীর সবুজ সংকেত পেতেই ভারত সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাদের প্রথম টার্গেট ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের হাজি পীর পাস ক্যাপচার করা, যা পাকিস্তানি আর্মির মুভমেন্টের জন্য স্ট্র্যাটেজিক্যালি ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। এরপর শুরু হয় ভারতীয় অ্যাটাক। 26শে আগস্ট রাত 11:30 মেজর জোহর চাঁদ বক্সির নেতৃত্বে ইন্ডিয়ান আর্মির 68 ইনফ্যান্ট্রি ব্রিগেড প্রথমবার LOC পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের হাজিপীর পাসে অ্যাটাক করে। তবে এই সময় এখানে প্রবল বৃষ্টিপাত এবং ঝড় হচ্ছিল, কিন্তু তারপরেও মাত্র 5 ঘন্টার মধ্যেই তারা হাজি পীরের সবথেকে উঁচু পয়েন্টে পৌঁছে যান। ভারতীয় আর্মির আচমকাই অ্যাটাকে পাকিস্তানি সৈন্যরা ঘাবড়ে যায়। তারা ভাবতেও পারেনি যে ভারতীয় আর্মি কখনো বর্ডার ক্রস করবে। এই মিশন শুরু করার মাত্র 3 দিনের মধ্যে 28শে আগস্ট সকাল 10:30টায় ইন্ডিয়ান আর্মি এই পুরো এলাকাটা দখল করে নেয়। অন্যদিকে পাকিস্তান তাদের যে অপারেশন জিব্রাল্টার লঞ্চ করেছিল, যার মাধ্যমে তারা স্থানীয় কাশ্মীরিদের ভারত সরকারের বিরুদ্ধে বিষিয়ে দিতে চেয়েছিল, সেই অপারেশন ফেইল হয়ে যেতেই তারা তাদের সেকেন্ড মিশন অপারেশন গ্র্যান্ড স্ল্যাম লঞ্চ করে। 1 সেপ্টেম্বর ভোর 5টা নাগাদ কয়েক হাজার পাকিস্তানি আর্মি প্রচুর আর্টিলারি আর ট্যাঙ্ক নিয়ে আখনুরে অ্যাটাক করে, যেখানে তাদের মেইন টার্গেট ছিল চেনাব নদীর উপরে থাকা ব্রিজকে ধ্বংস করা। কিন্তু যে 4 জন পাকিস্তানি ISI এজেন্টকে ইন্ডিয়ান আর্মি অ্যারেস্ট করেছিল, তাদের মাধ্যমে এই খবর আগে থেকে ইন্ডিয়ান আর্মির কাছে পৌঁছে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই এই এলাকায় 2 দেশের আর্মির মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। পাকিস্তানের কাছে আগে থেকেই আমেরিকার দেওয়া M47 এবং M48 ট্যাঙ্কস ছিল, যেগুলো সে সময় ইন্ডিয়ান আর্মির AMX-13 আর ব্রিটিশ সেঞ্চুরিয়ান ট্যাঙ্কের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। ফলে সকাল 9টার মধ্যেই পাকিস্তান আর্মি কাশ্মীরের চুম্ব এলাকা দখল করে নিয়েছিল। ভারতীয় আর্মি এবার লাগাতার পিছু হটছিল, কিন্তু তখনই দিল্লিতে ভারতের তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী
যশবন্ত রাও চৌহান, আর্মি চিফ জিএন চৌধুরী আর ভারতের তৎকালীন এয়ার চিফ মার্শাল অর্জন সিংয়ের সাথে একটা মিটিং হয়। এর পরেই কাশ্মীরের পাঠানকোট এয়ারবেস থেকে 14টা 12D ভ্যাম্পায়ার এবং 12টা ডাসল্ট ফাইটার জেট টেক অফ করে। তারা কিছুক্ষণের মধ্যেই চুম এলাকায় পৌঁছে যায় আর পাকিস্তানি ট্যাঙ্কগুলোর উপর হেভি বম্বিং করতে শুরু করে। ইন্ডিয়ান এয়ারফোর্সের অ্যাটাক দেখে এবার পাকিস্তানও তাদের এয়ারফোর্সকে অ্যাক্টিভেট করে দেয়। তাদের কাছে ছিল উন্নত মানের F-86 এয়ারক্রাফট। এই যুদ্ধে দুই পক্ষেরই প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়, কিন্তু তারপরেও এই যুদ্ধে কিন্তু পাকিস্তান শুরুর দিকে একটা ভালো পজিশনে ছিল। কিন্তু এই সময়ে পাকিস্তান একটা ঐতিহাসিক ভুল করে, যার কারণে এই যুদ্ধে তাদের হার নিশ্চিত হয়ে যায়। প্রেসিডেন্ট আইয়ুব খান যুদ্ধ চলাকালীনই হঠাৎই পাকিস্তানের আর্মি চিফ আখতার হোসেন মালিককে সরিয়ে দেন, কারণ তিনি চাইছিলেন না তার এই যুদ্ধের ক্রেডিট আখতার হোসেনের কাছে চলে যাক। তিনি নতুন আর্মি চিফ হিসাবে নিযুক্ত করেন জেনারেল ইয়াহিয়া খানকে। কিন্তু এই আর্মি চিফ বদলের কারণে পাকিস্তানকে প্রায় 48 ঘণ্টা যুদ্ধ বন্ধ রাখতে হয় এবং সৈন্যদের কাছে প্রপার কোনো কমান্ড ছিল না যে তারা এবার কি করবে। আর এতে ইন্ডিয়ান আর্মি একটা দারুণ সময় পেয়ে যায় এই যুদ্ধে আরও বেটার প্ল্যানিং করার। ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাননি। 3রা সেপ্টেম্বর তিনি দিল্লিতে একটা জরুরি ক্যাবিনেট মিটিং করেন, আর এই মিটিংয়ে শাস্ত্রীজি এমন একটা ডিসিশন নিয়েছিল যার ফলে যুদ্ধের গতিপথ পুরোপুরি বদলে গিয়েছিল। দেখো, যুদ্ধের প্রথম দিকে কিন্তু ইন্ডিয়ান আর্মি ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে নেমেছিল। তাদের একমাত্র লক্ষ্য ছিল পাকিস্তানি আর্মিকে কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়া। কিন্তু প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবার পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন। তিনি আর্মি চিফকে পাকিস্তানের সবথেকে গুরুত্বপূর্ণ দুটো শহর লাহোর এবং শিয়ালকোটকে দখল করার অনুমতি দেন। শাস্ত্রীজি সেদিন রেডিওতে জাতির উদ্দেশ্যে বলেন, আজ যদি কোনো দেশ আমাদেরকে সামরিক অস্ত্রের হুমকি দেয় বা নিউক্লিয়ার বমের ধমকি দেয়, তাও ভারত কারোর সামনে মাথা নত করবে না। শাস্ত্রীজির এই কথা তখন ভারতীয় জওয়ানদের ভীষণভাবে উদ্বুদ্ধ করেছিল। তিনি স্লোগান দিয়েছিলেন, জয় জওয়ান জয় কিষান। तलवार की नोक पर या एटम बम के डर से कोई हमारे देश को झुकाना चाहे, दबाना चाहे, ये देश हमारा दबने वाला नहीं। এবার ভারতীয় আর্মি তীব্র গতিতে পাকিস্তানের দুই শহরের দিকে এগোতে শুরু করে। 6 সেপ্টেম্বর মেজর জেনারেল হরেকৃষ্ণ সিব্বল এবং কর্নেল অনন্ত সিংয়ের নেতৃত্বে ইন্ডিয়ান আর্মির 7th ইনফ্যান্ট্রি ডিভিশন পাকিস্তানের বুরকি গ্রামে অ্যাটাক শুরু করে। এই সময় পাকিস্তান ভারতকে ঠেকানোর জন্য বুরকিতে ঢোকার সমস্ত রাস্তায় ট্যাঙ্ক আর আর্টিলারি মজুত করে রেখেছিল। 4 সেপ্টেম্বর ইন্ডিয়ান আর্মি যখন ইচোগিল খালের তীরে ছিল, তখন পাকিস্তান আর্মি তাদের লক্ষ্য করে হেভি ফায়ারিং করে। সাথে সাথে ভারতীয় পক্ষ তার যোগ্য জবাব দেয়। টানা 4 দিন দুই পক্ষের আর্মিদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ হয়। এতে ভারতের কয়েকশো জওয়ান শহীদ হয়েছিলেন, আর উল্টো দিকে পাকিস্তানেরও কয়েক হাজার সৈনিক মারা যায়। শেষ পর্যন্ত 11 সেপ্টেম্বর ইন্ডিয়ান আর্মি ইচোগিলি খাল পেরিয়ে সাকসেসফুলি পাকিস্তানের বুরকি দখল করে নেয়। সে সময় একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। এই জয়ের প্রতীকী হিসাবে ইন্ডিয়ান আর্মি তখন একটা লোকাল পুলিশ স্টেশনে ভারতের তিরঙ্গা জাতীয় পতাকা উড়িয়েছিল। আর বলে দেই, এই বুরকি থেকে লাহোরের ডিস্টেন্স ছিল মাত্র 14 কিলোমিটার। কিন্তু এই সময় আমেরিকা ভারতকে বারবার প্রেশার দিতে থাকে এই যুদ্ধ বন্ধ করার জন্য। এই সময় আমেরিকা ভারতকে রিকোয়েস্ট করে যুদ্ধ কিছু সময়ের জন্য বন্ধ রাখতে, যাতে লাহোরের জনগণ সেফলি সেখান থেকে বেরিয়ে যেতে পারে। আর জানলে আশ্চর্য হবেন, ভারত কিন্তু এই প্রস্তাবে রাজি হয়েছিল, কারণ ভারতের উদ্দেশ্য কখনোই সিভিলিয়ানদের হত্যা করা ছিল না। তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তান আর্মিকে যোগ্য জবাব দেওয়া। আর পরবর্তীকালে যখন ইউনাইটেড নেশনে এই যুদ্ধের নেগোসিয়েশন হচ্ছিল, তখন এই জিনিসটা কিন্তু ভারতের পক্ষে একটা হিউজ অ্যাডভান্টেজের কাজ করেছিল। লাগাতার হার দেখে পাকিস্তান এবার একটা অন্য প্ল্যানিং করে। তারা ইন্ডিয়ান আর্মিকে ডাইভার্ট করার জন্য ভারতের পাঞ্জাব এবং রাজস্থানে অ্যাটাক করার প্ল্যানিং করে। 8 সেপ্টেম্বরের রাতে পাকিস্তান আর্মি পাঞ্জাবের খেমকরণ সেক্টরে অ্যাটাক করে। এই যুদ্ধ চলার সময় ইন্ডিয়ান আর্মির 4th মাউন্টেন ডিভিশন আসলউত্তর এলাকায় প্রায় কয়েক হাজার সৈন্যর মুখোমুখি হয়েছিল। এই যুদ্ধে দুই দেশের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবথেকে বড় ট্যাঙ্ক ওয়ার হয়। এই যুদ্ধে পাকিস্তান এখনও পর্যন্ত তাদের সবথেকে বড় ট্যাঙ্ক বাহিনীকে ইউজ করেছিল, যাদের কাছে ছিল 250টারও বেশি M47 এবং M48 ওয়ার ট্যাঙ্ক। কিন্তু অন্যদিকে পাকিস্তানের তুলনায়
ভারতের কাছে ছিল মাত্র 126টা ট্যাঙ্ক, যেটা শত্রুদের অর্ধেকেরও কম ছিল। কিন্তু এখানে ইন্ডিয়ান আর্মি এমন একটা স্ট্র্যাটেজি কাজে লাগিয়েছিল যেটা প্রমাণ করে যে শুধুমাত্র অস্ত্র থাকলেই যুদ্ধে জেতা যায় না। 4th মাউন্টেন ডিভিশনের কমান্ডিং অফিসার থমাস থিওরাজ ওই এলাকার একটা সেচ খালের বাঁধ খুলে দিয়েছিলেন, ফলে সেচের জল ওই এলাকার সমস্ত ক্ষেত ডুবিয়ে দেয়। এতে পুরো এলাকার জল আর কাদায় মিশে যায়, আর পাকিস্তানি ট্যাঙ্কগুলো যখন তার উপর থেকে চলতে যায় সেগুলো ওই কাদায় আটকে পড়ে। ভোর হতেই ইন্ডিয়ান আর্মি এই ট্যাঙ্কগুলোর উপর অ্যাটাক করতে শুরু করে। এই সময় একজন ইন্ডিয়ান আর্মির মেজর আব্দুল হামিদ শুধুমাত্র একটা জিপে চড়ে তার RCL গানের সাহায্যে একাই 7খানা পাকিস্তান ট্যাঙ্ককে ধ্বংস করে দিয়েছিলেন। তবে দুঃখের বিষয়, তিনি যখন 8 নম্বর ট্যাঙ্কটাকে ধ্বংস করতে যান তখন অন্য একটা পাকিস্তানি ট্যাঙ্ক তার উপরে ফায়ার করে। আব্দুল হামিদ ওখানেই শহীদ হয়ে যান। আব্দুল হামিদের এই অসাধারণ বীরত্বের জন্য তাকে ভারত সরকার পরমবীর চক্রে সম্মানিত করেছিল। তবে আব্দুল হামিদের বলিদান যুদ্ধের ময়দানে কিন্তু বিফলে যায়নি। ইন্ডিয়ান আর্মির বাকি জওয়ানরাও এবার তার স্ট্র্যাটেজি অনুসরণ করে পাকিস্তানি ট্যাঙ্কের উপর অ্যাটাক শুরু করে। এই সময় মেইনলি তারা ট্যাঙ্কের উইক পয়েন্টগুলোকে টার্গেট করছিল, আর এর ফলাফল ছিল ভীষণই শকিং। যুদ্ধ শেষে ভারতীয় আর্মির মাত্র 10টা ট্যাঙ্ক ধ্বংস হয়েছিল, উল্টে ভারত পাকিস্তানের অত অত্যাধুনিক ট্যাঙ্কের 97টা ধ্বংস করে ফেলেছিল। এরই মধ্যে 10ই সেপ্টেম্বর ইন্ডিয়ান আর্মির 1st আর্মার্ড ব্রিগেডিয়ার মেজর ভূপেন্দ্র সিং এবং ব্রিগেডিয়ার খেমকরণ সিং পাকিস্তানের আরও একটা ইম্পর্টেন্ট শহর সিয়ালকোটকে ক্যাপচার করার জন্য অভিযান শুরু করে। এই সিয়ালকোটের খুব কাছেই একটা শহর ছিল ফিল্লোরা এবং চাউইন্দা। এর মধ্যে ফিলোরাকে মাত্র 1 দিনেরও কম সময়ের মধ্যে ইন্ডিয়ান আর্মি ক্যাপচার করে নিয়েছিল, কিন্তু চাউইন্দায় টানা 6 দিন যুদ্ধ করার পরেও ইন্ডিয়ান আর্মি এটাকে পুরোপুরি দখল করতে পারেনি। অন্যদিকে আমেরিকা, ব্রিটেন সহ সোভিয়েত ইউনিয়ন এবং গোটা ইউনাইটেড নেশন এই যুদ্ধে হস্তক্ষেপ করতে এগিয়ে আসে। 20 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘ তাদের সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশন 211 পাশ করে, যেখানে ভারত ও পাকিস্তানকে নিজেদের এলাকা নিয়ে শান্তিপূর্ণ সমঝোতা করতে বলা হয়। সে সময় ভারত সাফ জানিয়ে দেয় এই যুদ্ধ শুরু করেছে পাকিস্তান, সুতরাং যুদ্ধবিরতির ডাক আগে পাকিস্তানকে দিতে হবে, তারপরেই ভারত এই যুদ্ধবিরতি অ্যাকসেপ্ট করবে। অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানেও নানা রকমের দলাদলি শুরু হয়ে গিয়েছিল। বিদেশমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো, আর্মি চিফ ইয়াহিয়া খান পাকিস্তানের এই সিজফায়ার অ্যাকসেপ্ট করার বিপক্ষে ছিলেন, আর এই ঝামেলার কারণে পাকিস্তানের আরও 3 দিন নষ্ট হয়। এই 3 দিনের মধ্যেই কর্নেল ডেসমন্ড হেইডের নেতৃত্বে 3rd জার্ট রেজিমেন্ট লাহোর সেক্টরের ডোগরি শহরকে ক্যাপচার করে নিয়েছিল। এরপরেই আইয়ুব খান আর সময় নষ্ট না করে 22 সেপ্টেম্বর ইউনাইটেড নেশনসের সিজফায়ার প্রপোজাল মেনে নেন। তবে জানলে অবাক হবেন, পাকিস্তান সিজফায়ার অ্যাকসেপ্ট করার আগেই কিন্তু ভারত সিজফায়ার অ্যাকসেপ্ট করে নিয়েছিল, কারণ ভারত সে সময় জিওপলিটিক্যালি নিজের একটা ভালো ইমেজ তৈরি করতে চাইছিল। এমনকি সে সময় ভারতের বন্ধুরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নও সরাসরি ভারতের পক্ষে ছিল না, এবং তারাও ভারতকে সিজফায়ার করতে বলছিল। তবে যাই হোক, যদি আপনি এলাকা দখলের দিক থেকে ভেবে দেখেন তাহলে জয় কিন্তু ভারতেরই হয়েছিল। এই ভয়ঙ্কর যুদ্ধের 3 মাস পর 1966 সালের 11 জানুয়ারি সোভিয়েত প্রেসিডেন্ট আলেক্সাই কিসিগিনের নেতৃত্বে লাল বাহাদুর শাস্ত্রী তাসকান্তে যান, যেখানে প্রেসিডেন্ট আইয়ুব খানের সঙ্গে তিনি একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন। কিন্তু সেদিন সেই শান্তি চুক্তি স্বাক্ষরের কয়েক ঘন্টার মধ্যেই রাতে রহস্যজনকভাবে শাস্ত্রীজি মারা যান। শাস্ত্রীজির মৃত্যু সেদিন ঠিক কীভাবে হয়েছিল সেই বিষয়ে আজ পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। শাস্ত্রীজির মৃত্যুর রহস্য নিয়ে আরও ডিটেলসে জানার জন্য এই ভিডিওটা দেখতে পারেন। অলরেডি প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ এই ভিডিওটা দেখেছেন, এবং এই ভিডিওটা রিসার্চ করার জন্য আমি বেশ কিছু বইও পড়েছিলাম। তো আপনি বেস্ট ইনফরমেশন পাবেন এই ভিডিওটায়। আজকের এই 1965 সালের যুদ্ধের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানান। আপনারা যদি এরকমই আরও বিভিন্ন ধরনের যুদ্ধের কাহিনী জানতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর হ্যাঁ, আপনি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সঙ্গে।